গভীর রাতেই প্রতিদিন আমাকে ধর্ষণ করে। কে এই মানুষটা যে আমাকে প্রতিদিন তার চাহিদার দাস বানিয়েছেন? আবার আমার গর্ভের অভিশাপ শিশুগুলোকেও খুব যত্নে রাখতে বলেছেন। আবার আমাকে এত দামি রিং গিফট করলো। আসলে এই ব্যক্তি কে যে শুধু আমাকে ধর্ষণ করে চলে যায়? আবার আমার গর্ভের সন্তানদের আগলিয়ে রাখতে বলে খুব যত্ন করে। আমাকে মেরে ফেলা দেওয়ার হুমকিও দেয়। তানিশা, আমরা একটা জায়গাতে ঘুরতে যাচ্ছি, তুই চল আমাদের সাথে, যাবি? তানিশার ভাইয়া তানিশার দিকে কথাটা ছুঁড়ে দিল। খাবার টেবিলে, না ভাইয়া তোমরা যাও, আমি যাব না। তানিশা, কান, যাবি না? চল যাই, মনটা ভালো হয়ে যাবে। তানিশার ভাবি, না ভাবি তোমরা যাও, আমি যাব না। চল না। আন্টি যার আমাদের সাথে। রাইসা রাইসা হলো তানিশার ভাবি, ভাইয়ার কোল জুড়ে আসা আদরের সন্তান। খুব বেশি মিষ্টি দেখতে, যেমন দেখতে মিষ্টি তেমন চালচলন ভারী মিষ্টি। ওর দাঁতগুলো দেখতে খুব ভালো, ছোট ছোট দাঁত, দেখতে যেন পিচ্চি রাজকন্যার মতো। খুব বেশি চঞ্চল চড়ুই পাখির মতো সবার সাথে মিশতে জানে ও। যে দেখবে তারই আদর করতে ইচ্ছে করবে খুব। রাইসা খুব ভালো স্টুডেন্ট, ক্লাসের ফার্স্ট গার্ল। ওকে মামুনি, চলো যাব। গাড়িতে উঠে বসে সবাই। তানিশার ভাইয়া নিজে ড্রাইভিং করছেন, গাড়ি চলছে তার গতিসীমায়। হঠাৎই মিম ফোন করে বসে তানিশাকে ফোন করে মিম ওর সাথে ঘটে যাওয়া রাতের কাহিনী তুলে ধরে ফোনের মাধ্যমে। তানিশা মিমের কথা শুনে হতভম্ব। আমাকে মিম বাচ্চা নষ্ট করতে বলছে জন্য মিমকে মেরে ফেলতে গিয়েছিল। তানিশা ভাবছে যে আমাদের কথাগুলো সেই মানুষটা জানতে পেল কি করে? আমরা তো নিরিবিলি হাসপাতালের এক কোণে আলোচনা করছিলাম। বিষয়টা ভাবছে আর মনমরা হয়ে বসে আছে তানিশা আবার ভাবছে আমার সাথে এমনটা কোনো জিন গোষ্ঠী বা পরিগোষ্ঠী করছে না তো? আবার ভাবছে এটা কি করে সম্ভব? কি হয়েছে আন্টি তোমার? রাইসা এতক্ষণে তানিশার কোলের উপরে বসে ওর আম্মুর ফোনে গেমস খেলছিল। কিছু না মামুনি। তাহলে তোমার ফোনে একটা ফোন আসাতেই ধ্বংসপ্রাপ্ত মুখ হয়ে গেল যে? কেন তোমার? তেমন কিছু না রে পিচ্ছি ঘুরি। আচ্ছা আন্টি, তোমার আঙ্কেল। রাইসা কথাটা শেষ করতে যাবে তার আগেই তানিশার ভাবি রাইসাকে তানিশার কোল থেকে ছো মেরে নিয়ে নিজের কোলে নিয়ে নিল। অন্যদিকে মন আকর্ষণ করে ফেলে দেয়। ভাবি ওকে কথাটা শেষ করতে দিতে তার আগেই কেন নিয়ে নিল আমার কাছ থেকে। আরে ইদানিং খুব ভুল বকা ধরেছে ও, খুব সব সময় ভুলভাল বকে। না জানি তোমাকে কি দিয়ে কি বলে ফেলবে, তুমি বিষয়টা খারাপ দিকে নেবে। তার আর কি ভাবি, এটা কি ধরনের কথা হলো? আমি ওকে নিজের সন্তানের মতো করে ভাবি। একটা সন্তান যেমন যত বড় অন্যায়ই করুক না কেন, সে যদি পিতামাতার সামনে এসে আব্বু আম্মু বলে ডাকে, তখন পিতামাতার সন্তানের ওপর সকল রাগ অভিমান ভেঙে যায়। ঠিক তেমন করে রাইসা যতটা জ্বালায়, আমি মাঝে মাঝে বিরক্ত হই, কিন্তু যখন ও আন্টি বলে ডাকে তখন আমার চোখ মুখ থেকে সকল বিরক্তিকর ছাপগুলো কেটে যায়। তানিশা, বাদ দাও তো বিষয়টা, আমরা এসব এখন না ভাবি। তানিশার কান জানি মনের মধ্যে ওর ভাবির আচরণটা অদ্ভুত ধরনের লাগলো। তানিশার কান কেন জানি মনে মনে রহস্যময় গন্ধ পাচ্ছে বিষয়টার মাঝে। তানিশা ভাবছে বিষয়টা রাইসার থেকে জানতে হবে। তানিশারা কতক্ষণ বাদে ওদের উদ্দেশ্য স্থলে পৌঁছে গেল। আসলে তাদের উদ্দেশ্য ছিল শিশু পার্কে, কিন্তু শিশু পার্কে কোনো প্রকার ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো পরিবেশ না থাকায় তানিশার ভাইয়া একটা রেস্টুরেন্ট প্লাস কফি হাউসের উদ্দেশ্যে রওনা হলো। আসলে এখন আর শিশু পার্কে শিশুদের কোনো প্রকার সমাবেশ ঘটে না। এখন এটা প্রেমিক প্রেমিকাদের রোমাঞ্চকর জায়গা। আমি জীবনে একবার বন্ধুদের সাথে ঢাকায় শিশু পার্কে গিয়ে তাড়াতাড়ি বের হতে পারি না। তানিশা, কি খাবি? কিছু খেতে ইচ্ছে করছে না ভাইয়া।
মানে? কিছু একটা অর্ডার কর ভাইয়া, আমার একটা ঠান্ডা কফি হলেই হবে। ওকে। তানিশার কেন জানি এই রেস্টুরেন্টটা খুব বেশি পরিচিত পরিচিত মনে হচ্ছে কতদিন যাবত যেন ওর আসা যাওয়া এই রেস্টুরেন্টে। তানিশা আজকে ওর রুমে আরও একটা ক্যামেরা স্থাপন করেন, যাতে যে করেই হোক ওই ধর্ষণকে চিহ্নিত করে করতে পারেও। তানিশা আজকে আবার ওর চোখের সামনে ওই ডায়েরিটা খুলে ধরল। ডায়েরির একটা জায়গায় ওর চোখ আটকিয়ে গেল। ডায়েরির একটা জায়গায় লেখা ছিল, খুব বেশি ভালোবাসি অনিকেত আমি তোমাকে। কি করে বোঝাই তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। একটা মুহূর্ত চলে না তোমাকে কল্পনার জগতে করে না ভাসিয়ে নিয়ে যেতে। খুব বেশি ভালোবাসি রে পাগল তোকে। তানিশা খুব করে মিলিয়ে দেখতে কথাগুলো তার নিজের হাতে লেখা। তানিশার লেখা পড়ে যেন নিজের মধ্যে নিজে থাকলো না। তানিশার মনের মধ্যে বারবার উকি দিয়ে যাচ্ছে, এই অনিকেতটা আবার কে যাকে আমি ভালোবাসি? তানিশা ভাবছে আসলে ডায়েরিটা হয়তো বা ওর না। এখন অনেক মানুষ আছে যারা হাতের লেখা কপি করতে পারে। হাজারো কথা ভাবতে ভাবতে হারিয়ে যায় তানিশা গভীর ঘুমে। ডায়েরিটা পড়ে থাকে তার হাতের পাশে। সকালে ঘুম থেকে উঠে তানিশা অবাক, সে আজকে কোনো প্রকার ধর্ষণের শিকার হয়নি। কিন্তু সে এটা দেখতে পেল যে বালিশের নিচে একটা চিরকুট হাতে তুলে নিয়ে তানিশা দৌড় দেয় সিসিটিভি ফুটেজ চেক করতে। তানিশা সিসিটিভি ফুটেজে যা দেখল সেটা দেখার প্রস্তুতি সে ছিল না। ফুটেজে স্পষ্ট দেখতে পাচ্ছে তানিশা কেউ একজন চাদর মুড়ি টেবিলের উপর বসে কি যেন লিখতেছে। এখানে অদ্ভুত বিষয় এটাই যে চেয়ারে বসা বাদ দিয়ে মানুষটা টেবিলের উপরে বসেছিল, আবার মানুষটা হাত দিয়ে লেখা বাদ দিয়ে পা দিয়ে লিখছে। কতক্ষণ পরে লেখা শেষ করে মানুষটা আস্তে ধীরে করে ওর দিকে এগিয়ে আসছিল। তারপর ধীরে ধীরে তানিশার দিকে ঝুঁকতে থাকে। প্রথমে তানিশার মুখের ওপরে আসা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দেয়। মুখের ওপরে আসা চুলগুলো খুব সযত্নে কানে গুজে রাখে। হাত দিয়ে চুলগুলো আলতো ছুঁয়ে দিতে থাকে। কতক্ষণ পরে তানিশার কপালে আলতো করে দেয়, আদর বসিয়ে দেয়। এরপর চোখে মুখে থুথু নিয়ে গালে আদর জড়াতে থাকে। এভাবে কতক্ষণ পরে মানুষটা কোথায় গেল, কি করলো না করলো সেটা ক্যামেরায় অস্পষ্ট। তবে চিরকুটটাই এগিয়ে ধরল তানিশার নিজের চোখের সামনে। চিরকুটটায় দেখা ছিল, তানিশা তোর কিন্তু খবর আছে। তুই কালকে কিসের জন্য ঠান্ডা কফি খেলি? যদি আমার বাচ্চার কিছু হয় তাইলে খবর আছে। আর কালকে রাতে আমি আসবো না, তুমি ওই নদীর ঘাটের দিকে আসবে। খোলা আকাশের নিচে নৌকার ছইয়ের ভেতরে আদর করব তোমাকে। আর এখন থেকে খুব আদর করব তোমাকে, কারণ কিছুদিন পরেই তুমি আমাকে টুইন বেবির দর্শন মেলাবে। আর দেখো তোমার জন্য আচার নিয়ে এসেছি তেঁতুলের, তোমার টেবিলের উপরে রাখা আছে। নিয়মিত টক খাবা আর আমার বেবির যত্ন নেবা। চিরকুটটা হাত থেকে একাকীও পড়ে গেল। তানিশা অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে হাত থেকে পড়ে যাওয়া চিরকুটটার দিকে। চোখটা ঝাপসা হয়ে আসছে তানিশার, চোখ দিয়ে হালকা করে জল গড়িয়ে পড়ছে। খাটের কোণে ধপাস করে বসে পড়ে তানিশা। চোখ লাগিয়ে আসছিল তানিশার। হঠাৎই মিম ফোন করে তানিশাকে। হ্যালো রে মিম। বল। ঘুম আসবে এমন কণ্ঠে? কলেজে আয় আজকে। না রে কলিজা, ভালো লাগছে না। কেন? তেমন কিছুটা, প্রতিদিনের রুটিন আজও ঘটেছে নাকি? মিম, আজকে ধর্ষণের বাদে সকল কিছুই ঘটেছে। আজকে কিন্তু কলেজে আসছিস তুই, জরুরি কথা আছে তোর সাথে। ওকে। আন্টি কোথায় যাবে তুমি এখন? খাবার টেবিলে রাইসা তানিশাকে উদ্দেশ্য করে কথাটা ছুঁড়ে দিল। কলেজে যাব মামুনি, আমিও তো স্কুলে যাব, আমাকে সাথে করে নিয়ে যাবা না? তানিশা ভাবছে একাকী যাওয়ার চেয়ে রাইসাকে সাথে করে নিয়ে যায়।
যাতে সারা পথ এনজয় করতে পারি। ওর পাকামো কথাগুলো শুনলেই যে কারো মন ভালো হয়ে যাবে। আবার সেই দিনকার রাইসা শেষ না করা কথাটাও জানা যাবে। কি আন্টি, নেবে না আমাকে? তানিশা কল্পনার জগৎ ত্যাগ করে, কেন নেব না আমার বুড়িকে সাথে? তাইলে একসাথে যাব কেমন? ওকে পাগলি বুড়ি। রাইসা আর তানিশা পাশাপাশি বসে আছে। পাগলি বুড়ি। তানিশা জি আন্টি। গতকাল তুমি আমাকে কি বলতে চেয়েছিলে সোনা? কখন আন্টি? ওই যে গতকাল যখন গাড়ি করে আমরা ঘুরতে যাচ্ছিলাম তখন তুমি আমাকে কী সব যেন বলছিলে। হঠাৎই তোমার আম্মু তোমাকে আমার থেকে নিয়ে নেয়, ওই কথাটাই এখন বলো তো। মনে নেই তো আন্টি? ওকে ঠিক আছে। তারপর তানিশা রাইসাকে স্কুলে নামিয়ে দিয়ে কলেজে চলে যায়। আর এদিকে তানিশার ভাবি তানিশার ঘর গুছাতে ব্যস্ত হয়ে ওঠে। হঠাৎ বিছানার নিচে একটা জিনিসে চোখ আটকিয়ে গেল তানিশার ভাবির। আসলে জিনিসটা ছিল তানিশার টুইন বেবির রিপোর্ট। রিপোর্টটা হাতে জড়িয়ে নিয়ে তানিশার ভাবি তানিশার ভাইয়ের সামনে দাঁড়িয়ে আছে। কি হয়েছে, কিছু বলবে? তানিশার ভাইয়ার কি হয়েছে বলো? কিছু খারাপ ভাববে না তো আবার? আরে পাগলি বলো, যদি উল্টো পাল্টা কিছু করে বসো। বলবো না কি বলবে না? কড়া কণ্ঠে তখন তানিশার ভাবি তানিশার ভাইয়ের দিকে এগিয়ে দেয় রিপোর্টটা। রিপোর্টটা দেখে তানিশার ভাইয়া বসা থেকে দাঁড়িয়ে গেল। এখনই এসবের কি দরকার ছিল? তানিশার ভাবি জানি না তো, কিছুদিন পরে হলে কি এমন হতো? কি আর করা যাবে, ওর কপালটাই খারাপ। কেনই বা সেদিন বাড়ি থেকে ওরা বের হবে, আর কেনই বা কথাটা শেষ না করে কান্না করতে করতে তানিশার ভাইয়া বাড়ি থেকে বেরিয়ে যায়। তানিশা মিমের সাথে কথা বলে যাচ্ছে কলেজে গিয়ে অবিরাম, কিন্তু হঠাৎই তানিশার মাথা ঘুরে পড়ে যায়। তখন মিম নিজে এসে তানিশাকে বাসায় দিয়ে যায়। তানিশা ভাবছে বাচ্চাগুলো নষ্ট করে ফেলবে, নয়তো সে নিজে আত্মহত্যা করবে। তার আর এসব ভালো লাগছে না। আজকে কেন জানি এসব ভাবছে তানিশা। কেমন জানি পাগল হয়ে যাচ্ছে তানিশা। নিজে কেমন জানি অবুঝ অবুঝ হয়ে উঠেছে। রাতে তানিশা ভাবছে আমি কি যাব আজকে রাতে ঘাটে? একবার ভাবছে যাব, আবার ভাবছে যাব না, কিন্তু সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারছে না। এসব ভাবতে ভাবতে তানিশা ঘুমের দেশে হারিয়ে যায়। গভীর রাতে তানিশার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাবার পরে তানিশা ওর ফোনের দিকে দৃষ্টি করে দেখল ওর ফোনে একটা এসএমএস এসেছে। এসএমএসটা ছিল এই রকম: আমি কিন্তু বসে আছি ঘাটে তোমার অপেক্ষায়, আমার বিশ্বাস তুমি এখানে আসবে। তানিশা কি করবে না করবে ভাবতে ভাবতে বেরিয়ে গেল বাড়ি থেকে। আজও রাস্তায় জনশূন্যতায় পরিপূর্ণ। তানিশা আস্তে আস্তে করে রাস্তায় এক পাশ দিয়ে হাঁটতে থাকে ঘাটকে উদ্দেশ্য করে। আজও জ্যোৎস্নাময় রাত, চারদিকে জ্যোৎস্নার আলোয় আলোকিত রাস্তাঘাট। তানিশা ঘাটে গিয়ে হতভম্ব। সবচেয়ে বড় সারপ্রাইজ হলো আজকে তানিশা জীবনেও এমন সারপ্রাইজ কোনো দিনই হয়নি। সারপ্রাইজ হলো আজকে তানিশা জীবনে এমন সারপ্রাইজ কোনো দিনই হয়নি। বালুকানা উপরে জ্বলন্ত মোমবাতি দিয়ে সজাগ করা হয়েছে। মোমবাতিগুলো দিয়ে অনেক সুন্দর করে লেখা হয়েছে হ্যাপি বার্থডে তানিশা। এতটা সৌন্দর্য তুলে ধরা সম্ভব না। আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। তানিশা পা পা করে হেঁটে আগাচ্ছে এতটা সৌন্দর্য কাছ থেকে দেখার জন্য। তানিশা নিস্তব্ধ হেঁটে চলছে। ওর চোখকেও নিজে বিশ্বাস করতে পারছে না এত সৌন্দর্য উপভোগ করতে পারছে। ভাবনার জগতের মধ্যেও যেতে পারছে না তানিশা। এতক্ষণে তানিশা মোমবাতি দিয়ে সাজানো সারপ্রাইজের স্থানে পৌঁছে গেল। সেখানে গিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তানিশা। হাত দিয়ে স্পর্শ করতে ইচ্ছে করছে তানিশার মোমবাতিগুলো। জ্বলন্ত মোমবাতির আগুন কেমন হাত দিয়ে দেখতে ইচ্ছে করছে।
ইচ্ছে করছে মোমবাতি যেমন করে জ্বলছে তেমন করে জ্বালিয়ে দেই নিজেকে। কতই না আনন্দ পাচ্ছে মোমবাতিগুলো। পুরো আমি হয়তো পুড়লে এমন মজা পাবো। কত সুন্দরী না দেখাচ্ছে মোমবাতিগুলারে। হয়তো আমাকেও দেখাবে এমন সুন্দর, হয়তো তার চেয়েও বেশি সুন্দর, না হয় তার চেয়েও বেশি অসুন্দর। হঠাৎই বাস্তবতার বাতাসে তানিশাকে উড়িয়ে নিয়ে গিয়ে বাস্তবতা কি সেটাই সামনে তুলে ধরে। তানিশা আবার কল্পনার জগতে গিয়ে ভাবতে থাকে, আমি কি পাগল হয়ে গিয়েছিলাম? কী সব ভাবছিলাম। তানিশা কতক্ষণ মোমবাতির চারপাশটায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। হঠাৎই একটা বাক্সের দিকে নজর টানে। তানিশা বক্সটা হাতে তুলে নিয়ে দেখল বক্সের মধ্যে একটা চিরকুট। চিরকুটটায় লেখা ছিল, কি জান, কেমন সারপ্রাইজ দিলাম। এখন সামনের দিকে আগাতে থাকো। সামনে মানে দেখো একটা ঘর রয়েছে, আগাতে থাকো ঘরটার দিকে। তানিশা চিরকুটটা ফেলে দিয়ে আগাতে থাকে সামনের দিকে। কিছুটা ভয়ও কাজ করছে তানিশার ভেতরে। আগাতে ইচ্ছে করছে না মাঝপথে, কিন্তু কিছুটা সাহস কোথায় থেকে যেন পেয়ে গেল তানিশা। আগাতে থাকে সামনের দিকটা। তানিশা ঘরটার সামনে গিয়ে আবারও হতভম্ব। ঘরটা কেমন জানি অদ্ভুত মনে হচ্ছে। ঘরটা রূপার পলব দিয়ে সাজানো। সমস্ত ঘরটা যেন রূপার পলব দিয়ে বিধ্বস্ত। ঘরটা আলোকসজ্জায় আলোকিত বাতি দিয়ে সাজানো। ঘরটায় চারপাশ যেন বিচলিত সুন্দর ফুটে আসতেছে। ঘরটার গেটে একটা চিরকুট লাগানো। চিরকুটটায় লেখা ছিল, আমি জানতাম আমার কলিজা এখানে আসবে। চিরকুটটা গেটের দেয়াল থেকে তুলে নেয়। এর নিচে একটা চাবি দেখতে পাবে। তানিশা চিরকুটটা দেওয়াল থেকে তুলে নিয়ে দেখলো একটা চাবি, কিন্তু চাবিটাও কেন জানি রূপার প্রলেপ দেওয়া। চাবির সাথে আবার চিরকুট, তাতে আবার লেখা, চাবিটা নিয়ে গেটের তালাটা খুলে ভিতরে প্রবেশ করো। তারপর তানিশা আস্তে ধীরে করে 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 তালাটা খুলে নিল। কিন্তু অদ্ভুতের বিষয় এটাই যে গেটের তালাটাও রূপার প্রলেপ দেওয়া। গেট খুলে তানিশা আস্তে ধীরে পায়ে এগিয়ে চলছে ভিতরে। কিছুদূর যেতেই তানিশা লক্ষ্য করলো দরজায় একটা চিরকুট লেখা। এই চিরকুটটায় লেখা, দেখো ডান দিকে একটা টিউবওয়েল আছে, ওখানে যাও। ওখানে গিয়ে তানিশা দেখলো টিউবওয়েলের হাতার সাথে ছোট করে আবারও চিরকুট। তাতে লেখা, আগে অজু করবে, তারপর রুমের মধ্যে যাবে। তানিশা তারপর অজু করে ঘরের ভেতরে প্রবেশ করলো। ভিতরে গিয়ে সামনে তাকাতে আবার দেখতে পেল একটা বড় চিরকুট। তাতে লেখা, দেখো ডান দিকটায় একটা বোরকা রয়েছে। তানিশা এবার বোরকার কাছে গিয়ে আবার চিরকুট পেল, তুমি আজকে এশার নামাজ পড়ো নাই, যাও গিয়ে এশার নামাজ আদায় করে নাও। আর জায়নামাজ বিছিয়ে রাখা আছে পশ্চিমের দিকটায়। তানিশা তারপর বোরকা পরে জায়নামাজে গিয়ে এশারের 11 রাকাত নামাজ আদায় করে নেয়। তানিশা নামাজ শেষ করে জায়নামাজ তুলতে গিয়ে দেখলো জায়নামাজের নিচে একটা চিরকুট। তাতে আবার লেখা, এবার বারান্দার দিকে একটু এগিয়ে গিয়ে দেখো একটা বক্স আছে, ওইটা খোলো। তানিশা তারপর বাক্সটা খুলে দেখলো সেটাই একটা বার্থডে কেক। তার উপর সুন্দর করে লেখা, হ্যাপি বার্থডে টু ইউ বেবি রাম্মু। কেকের পাশে আবার ছোট কাগজে কিছু একটা লেখা। তাতে আবার লেখা, এবার থেকেও কেক পাশেই ছুরি রয়েছে, ওইটা হাতে নিয়ে কেকটা কেটে নাও। তানিশা এবার ছুরিটা হাতে তুলে নিয়ে কিছুটা ভয় করছে, কারণ ছুরি খুব ধারালো, আবার ছুরিটা সম্পূর্ণ রূপার। কিছুটা ভয় নিয়ে কেকটা কেটে ফেলে তানিশা। আর সাথে সাথে ঘরের কোণের দিকটায় থেকে একটা কথা ভেসে আসে, হ্যাপি বার্থডে টু ইউ বেবি রাম্মু। তানিশা কেকটা কেটে হালকা করে হাতে নিয়ে আগাতে থাকে ঘরের কোণের দিকটায়, কিন্তু সেখানে কেউ ছিল না। তানিশা তখন ভাবছেন, তাইলে কোথায় থেকে আসলো। পরে খেয়াল করলো পাশে একটা সাউন্ড বক্স থেকে কথাটা ভেসে আসছিল। তানিশা তখন
সাউন্ড বক্সের দিকে আগাতে থাকে। আর সেখানে গিয়ে দেখে সাউন্ড বক্সের সাথে আবার একটা চিরকুট। এইটায় আবার লেখা, এবার বোরকাটা খুলে নাইটি পরে নাও, আর শোনো, বাথরুমে গিয়ে চেঞ্জ করবে। না, না ছাড়া কিন্তু আমি সব কিছু দেখে নেব। আর দেখলেই বা কি, আমরা তো আপনজন। তাই তুমি রুমে নাইটি পরে নাও, বাথরুমে যেতে হবে না। আর দেখো, বিছানার ওপর নাইটি রাখা আছে। তানিশা চিরকুটটা ফেলে রেখে হাঁটা দেয় বিছানার দিকে। তানিশা বিছানার পাশে গিয়ে আবার অবাক, খুশি, কারণ কারণ নাইট ড্রেসটা ছিল কালো রঙের নাইট ড্রেস। ভাবতে পারছে তো একবার কেমন না এই ড্রেসটা। আরও অবাক হয় কারণ পালঙ্কটা ছিল রূপার। খুব বেশি সুন্দর পালঙ্কটা। পালঙ্কের উপরে কালো চাদর বিছানো, কালো বালিশের কাভার। মোট কথায় বিছানাটা কালো রঙের বিধ্বস্ত। তানিশা নাইট ড্রেসটা হাতে তুলে নিয়ে ভাবতে লাগলো, কি করবে এখন? ঘরে চেঞ্জ করে নিব নাকি বাথরুমে যাব? কিছুটা সময় সিদ্ধান্ত নিয়ে আগাতে থাকে বাথরুমের দিকে। তানিশার কি যেন হয়েছে, কিসের জন্যই বা একটা SMS এর কবলে পড়ে এখানে আসতে হবে আর এসব করতে হবে। তবে তানিশা আজকে খুব বেশি খুশি, কারণ সবচেয়ে বড় সারপ্রাইজ হয়েছে সে আজকে। সে তার ভালোবাসার কেউ না হলেও, দর্শক হলেও, কেন জানি তানিশার আজকে খুব বেশি ভালো লাগা কাজ করেছে ওর উপর। অন্তত মধুহাসি চুড়ির আওয়াজ, পায়ে হাঁটা স্টাইল বিরাজ করেছে তানিশার মাঝে। তানিশা বাথরুমে ঢুকে গেল সহি সঞ্চতা ভাবে। তার কেন জানি খুব বেশি ভালো লাগা বিরাজ করছে। সেখানে গিয়ে আবারও আরেকটা চিরকুট পেয়ে যায়। সেখানে লেখা, আমি জানতাম তুমি এখানে আসবে, কারণ তোমার মাঝে ভয় ছিল যদি আমি তোমার ড্রেস চেঞ্জ করা দেখে ফেলে দেই। যাই হোক, এখন তুমি বিছানায় উঠে যাবে ঘুমাতে। আর ঘুমাতে যাওয়ার আগে বালিশের নিচে তোমার জন্য একটা উপহার আছে, ওইটা দেখে নেবে। তানিশা চেঞ্জ করে বিছানায় উঠে গেল আর বালিশের নিচে হাত দিয়ে উপহারটা বের করে নিল। উপহারটা চোখের সামনে ধরতেই তানিশা বাকরুদ্ধ হয়ে গেল, কারণ উপহারটা ছিল হিরোর নেকলেস। নেকলেসের পাশে আবার একটা চিরকুট, তাতে লেখা, কি অবাক হয়েছ? অবাক হবার কিছু নেই, ঘুমিয়ে যাও নেকলেসটা গলায় জড়িয়ে। তানিশা তখন চিরকুটার কথা মতো নেকলেসটা গলায় জড়িয়ে নেয় ও ঘুমিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। চাদর জড়িয়ে নেয় গায়ে ঘুমানোর জন্য। তানিশা ভাবছে, কী সব ঘুরছে আমার সাথে? এমনটা হবার তো কথা না আমার সাথে কেন এমনটা হচ্ছে? কার আজকে যে এতটা কিছু আয়োজন করছে তাকে অসংখ্যভাবে ধন্যবাদ। কী সব আবোল তাবোল ভাবছে তানিশা। নিজের মাথায় নিজেই হাত দিয়ে সামান্য আঘাত করে বসে। হঠাৎই কী সব ঘটছে ওর সাথে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল তানিশা। ফজরের আজানের আওয়াজে ঘুম ভেঙে যায় তানিশার। তানিশা চারদিকে তাকিয়ে দেখে সে একটা বালিকণার মাঝে উলঙ্গ হয়ে অবস্থায় পড়ে আছে। আর কার কাপড় পরে আছে পাশে, তার পাশে পড়ে আছে একটা বিশেষ প্রোটেকশনের প্যাকেট। কিন্তু তার গলায় রাতের সেই নেকলেসটা এখনও জড়িয়ে আছে। কিন্তু সেই ঘরটা আর নেই, সম্পূর্ণ উধাও। তানিশার এটা বুঝতে বাকিও রইল না যে তার সাথে মাত্রই সঙ্গ শেষ হয়েছে। তার মানে সেক্স কার্য শেষ হবার কিছুক্ষণ পরেই সে জাগ্রত হয়ে ওঠে। তানিশা তখন তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো পরে নেয়। আর তানিশা তখন কিছু দূরত্বে একটা বাড়ি দেখিতে পায়। তানিশা ভাবছে, একটু আগে না কোনো বাড়ি ঘর দেখতে পেলাম না, কিন্তু এখন বাড়িটা কোথায় থেকে এলো? তাহলে কি আমার চোখে প্রবল হয়েছে কোনো প্রকার? আমি কি অন্ধ হতে চললাম? আমার কি তাহলে সব সময় এখন থেকে অন্ধ হয়ে কাটাতে হবে? আমার নামের পাশে কি একটা পদবি যোগ হচ্ছে না তো আবার? পদবিটা হবে এমন, ওই দেখ তানিশা কানা যাচ্ছে, ওই দেখ তানিশা কানার টুইন বেবি। এসব কথা ঘুরপাক খাচ্ছে তানিশার মনের মাঝে। তানিশা এবার উঠে দাঁড়ালো, হাঁটতে থাকে আবার আমার বাড়িটার দিকে। বাড়িটার সামনে গিয়ে তানিশা দেখল রাতের দেখা বাড়িটার মাঝে
এই বাড়ির কোনো প্রকার অমিল নেই। যেখানে সে দাঁড়িয়ে অজু করেছিল সেই জায়গায় ও সেই টিউবওয়েলটাই সেখানেই উপস্থিত। তানিশা যেন কোনো কিছু আবিষ্কার করতে পারছে না। বাড়ির সকল কিছু ঠিক থাকলেও বাড়ির রূপার প্রলেপটা আর নেই। আর নেই সে আলোকসজ্জায় সজ্জিত করা বাড়ির রূপ। তানিশা আবার ভাবছে, আমার সারা জীবনের ইচ্ছে ছিল আমার একটা রূপার প্রলেপ দেওয়া বাড়ি হবে, যে বাড়িতে সকল কিছুই রূপার প্রলেপ দেওয়া থাকবে। আর এমনটাও হতে পারে, সেটা হচ্ছে কেউ খুব বেশি কষ্ট থেকে আবেগ খুশি হয়ে চোখটা পানিতে ঝাপসা হয়ে উঠলে তার মনের মাঝে সব সময় থাকা স্বপ্ন চোখে ধরা পড়ে। আসলে মানুষটা তখন তার স্বপ্নটা আসলেই বাস্তব মনে করে। তানিশা আবারও ভাবছে, আমিও হয়তো আমার মাঝে থাকা রূপার প্রলেপ দেওয়া বাড়ির স্বপ্নটাই বাস্তবে না দেখেই বাস্তবে ভেবে নিয়েছিলাম। কিন্তু এখানে কথা হচ্ছে এটাই যে আমি রাতে খাটে ঘুমালাম, কিন্তু বালিকণার উপরে কেমন করে চলে আসলাম? রহস্য খুঁজে পাচ্ছে না তানিশা সূর্য উদয় হবার আগেই বাড়িতে গমন করে। ওর ভাবি ভাইয়া ঘুম থেকে ওঠার আগেই তানিশা বাড়িতে ঢুকে যায়। সবার চোখ ফাঁকি দিয়ে বাহিরে চলে যায়, আবার সবার চোখ ফাঁকি দিয়ে বাসায় প্রবেশ করে। কিন্তু সবার চোখ ফাঁকি দিতে পারলেও তানিশা বাড়ি ফেরার সময় রাইসার চোখ ফাঁকি দিতে পারেনি। রাইসা পানি খেতে বাইরে আসাতে চোখ বন্ধ হয়ে যায় যে তার আন্টি বাহির থেকে ফিরছে। রাইসার ছোট্ট মনে প্রশ্ন জাগে, আন্টি কোথায় গিয়েছিলে? জানতে হবে আন্টির থেকে বিষয়টা। তানিশা গভীর ঘুমে আচ্ছন্ন। রাইসা গিয়ে ডাকাডাকি করছে তানিশাকে। সবাই খাবার টেবিলে ওয়েট করছে তানিশার জন্য। সবাই টেবিলে বসে তানিশার কোনো প্রকার সাড়া শব্দ না পেয়ে রাইসাকে পাঠিয়ে দেয় ডেকে আনতে। এই আন্টি, আন্টি কী রে মামুনি? ঘুমের ঘোরে সবার তোমার জন্য ওয়েট করছে খাবার টেবিলে। তুমি যাও, আমি আসছি মামুনি। না, তোমার আমার সাথে করেই আম্মু নিয়ে যেতে বলেছে। আমার তো লেট হবে মামুনি। কেন লেট হবে? আমাকে ফ্রেশ হতে হবে মামুনি। ওকে যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। ওকে সোনা ময়না। তানিশা কতক্ষণ বাদে বাথরুম থেকে গোসল সেরে বেরিয়ে আসে। আচ্ছা মামুনি, একটা কথা জিজ্ঞেস করতে পারি? অনুমতি নিচ্ছ? কেন মামুনি? বলবে? তুমি রাতে কোথায় বেরিয়েছিলে? মানে কী সব বলছো মামুনি? না, তুমি যখন বাসায় ফিরছিলে তখন আমি জাগনা ছিলাম। তুমি তখন কোথায় ছিলে মামুনি? আতঙ্কের ঝাঁপ। আমি পানি খেতে উঠেছিলাম। আমি তখন একটু বাইরে গিয়েছিলাম মামুনি, হাঁটাহাঁটি করতে। মিথ্যা কেন বলো মামুনি? আমি জানি তুমি কারোর সাথে দেখা করতে গিয়েছিলে। না মামুনি, আমি কোথাও যাইনি, ভালো লাগছিল না, তাই হেঁটে আসলাম। আহত চোরের মতো ধরা খাওয়া মানুষের গলা। আমি জানি তুমি আঙ্কেলের সাথে দেখা করতে গিয়েছিলে। না মামুনি, তেমন কিছু না। আচ্ছা আন্টি, আঙ্কেল বাড়িতে আসলো না তো? কেউ কিছু বলে না বা মনেও পড়ে না? তাইলে তুমি বাইরে কেন গিয়েছিলে দেখা করতে? কি বলো মামুনি, তুমি কি তোমার আঙ্কেলকে দেখেছো? তানিশা, রাইসা কোথায়? তোমরা ভাইয়া বসে আছে তো? তানিশার ভাবি। রাইসা দৌড়ে ওর আম্মুর কাছে চলে যায় আর বলতে থাকে, আচ্ছা আম্মু, আন্টি সব সময় কেন মন মরা হয়ে থাকে সেটা তোমার আন্টিকে গিয়ে জিজ্ঞাসা করে নাও। আন্টিকে জিজ্ঞাসা করলে আন্টি তো কিছু বলে না। ভাবি, বাদ দাও তো এসব, চলো যা, ভাইয়া ওয়েট করছে। এত টাইম লেট কেন হলো? তানিশার ভাইয়ার ঘুম ভাঙতে ভাঙতে লেট হয়ে গিয়েছিল, আর ফ্রেশ হতেই আরও লেট। নামাজ পড়েছিস? না ভাইয়া। কেন? জাগ না পারনি সকালে ভাইয়া? রাতে কি এমন করেছিলি যার জন্য সকালে ঘুম ভাঙেনি? আব্বু, রাতে আন্টি আঙ্কেলের সাথে দেখা করতে গিয়েছিল, তার জন্য ঘুমাতে লেট করেছে, আবার উঠতেও লেট করছে। রাইসা, তানিশা, রাইসা কি কথাটা ঠিক বলেছে না ভাইয়া? পিচ্চিটা কি দিয়ে কি বলছে? ভয়ে জর্জরিত
তানিশা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু বিষয়টা মোটেও ভালো না। কথাটা বলে ভাত রেখে উঠে চলে যায় তানিশার ভাইয়া। রাইসা আর তানিশা পাশাপাশি বসে রিস্কায় যাচ্ছে। তানিশা কলেজে যাচ্ছে ও রাইসা স্কুলে যাচ্ছে। রাইসা, তুমি কেন বলে দিলে কথাটা? না বলার কি আছে আন্টি? ভাইয়া যদি কোনো ভাবে আমাকে খারাপ কেন ভাববে? আর আন্টি, আমার খেলার সাথী কবে আসবে? খেলার সাথী মানে? তোমার টুইন বেবি মানে কী সব বলছো মামুনি? আসলে আন্টি, আম্মু আব্বু আলোচনা করছিল তোমার নাকি টুইন বেবি করবে। সেই আলোচনায় সাপেক্ষে আমি কিছু কথা জেনে যাই, চুরি করে শুনতে পাই তোমার বিষয়ে। কি বলছো এসব? ভাইয়া ভাবি জানলো কি করে? তোমার ওই সব রিপোর্ট নাকি দেখে নিয়েছে আব্বু। দেখলো কি করে? আমি তো রিপোর্ট পুড়িয়ে ফেলেছিলাম সেদিন বাসায় এসেই। তাহলে ভাইয়া ভাবি রিপোর্ট কি করে পেলো? ঠিক করে মনে করে দেখ, রিপোর্টটা কি করেছিলি? আমি নিজে পুড়িয়ে ফেলেছিলাম, আবার সেটার ছবিও তুলে রেখেছিলাম। তখন তানিশা ফোন বের করে রিপোর্টের পুড়িয়ে ফেলার ছবি দেখালো রাইসাকে। আন্টি, আমি আজকেও দেখলাম তোমার ওই রিপোর্ট ঘাটাঘাটি করছে আব্বু আম্মু। তানিশার মাথায় কোনো কিছুই যাচ্ছে না। রাতে তানিশার ফোনে আবার একটা টেক্সট আসলো, তাতে লেখা, আজকে আমি তোমার সাথে কথা বলবো ছাদে, দুজন পাশাপাশি বসে গল্প করব, আড্ডা দেব। আসবে কিন্তু রাতে ছাদে, চলবে?